মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সকাল ৮:৩০টার দিকে এই আদেশ দেন। হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গুমের ২ মামলা সহ ৩ মামলায় সাবেক ১৫ সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি। বুধবার সকাল ৭টার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হবে। এই ঘোষণার পর থেকেই দেশ জুড়ে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। সেনাবাহিনী স্পষ্টভাবেই জানিয়েছিল অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি সেনা হেফাজতেই আদালতে নেওয়া হবে, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড়। আজ সকালে তাদের হাজির করা হয় পুলিশের গ্রিন ভ্যানেই। গত ১৫ বছরের যে গুমের অভিযোগগুলো ছিল, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, সেটার অভিযোগে 2টো মামলা। আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল, তার প্রেক্ষিতে আজকে এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। বাংলাদেশের মানুষের এদেশের আইন ও আদালতের উপর থেকে পরিপূর্ণ আস্থা উঠে গিয়েছিল, কারণ এদেশে যদি কোনো জায়গায় কোনোভাবে একটা হত্যাকাণ্ড ঘটে, সেই হত্যাকাণ্ডের বিচার হতে লেগে যায় কয়েক যুগ, এবং যদিও তার শাস্তির ঘোষণা দিয়ে দেয় তবুও তার শাস্তির কার্যক্রম হয় না এবং এদেশের জনগণ নির্দিষ্ট বিচার পায় না। কিন্তু এদেশের অপরাধীর ভিতরে যেই হোক না কেন, তার যদি নির্দিষ্ট শাস্তি দেওয়া হয় এবং বিচার করা হয়, তাহলে এদেশের জনগণের পরিপূর্ণভাবে আস্থা আবারও ফিরে আসবে এদেশের আইন ও আদালতের উপর। আর যেই কারণেই এদেশে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের সাথে এদেশের আইন প্রশাসনের সেনা কর্মকর্তারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা হওয়ার পর ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে, যার কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের সাথে এদেশের সেনা কর্মকর্তারা জড়িত ছিল, তারা ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। এই বিষয়টা আমরা দেখব। এর পূর্বে একটু দেখে আসি চলুন এই যেই সেনা কর্মকর্তারা এদেশের গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গত 15 বছরের যে গুমের অভিযোগগুলো ছিল, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, সেটার অভিযোগে 2টো মামলা। আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল, সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল। এই 3টি মামলায় 8ই অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, এবং তার প্রেক্ষিতে আজকে আপনারা এত কথা বললেন, তার প্রেক্ষিতে আজকে এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। গুমের 2টো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল, এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন, তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে 2016 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দী করে রাখা হয়েছিল 24 জন, সেই অভিযোগে
যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের মধ্যে 3 জনকে আজকে হাজির করা হয়েছিল, বাকি 10 জন পলাতক আছেন। একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন 7 দিনের সময় দিয়ে। তৃতীয় মামলাটি ছিল রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবে। অনলাইনে শুনানির ব্যাপারে এটা বললো তারা। আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি। তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে। আমরা আগেও বলেছি এই ব্যাপারে, আজকে নতুন করে কিছু বলতে অনলাইনে হাজার সুযোগ আছে কি সেটা আদালত নির্ধারণ করবেন, সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন, যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে, সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে। বাকি বিষয়গুলো কারাগারের বিষয় আচ্ছা, কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। ভাই একটা বিষয় যে এই বিষয়ে যে সুবিধা কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অফ দি কারা কর্তৃপক্ষ। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই। এইটা দেখেন আইনের মধ্যে যেটা আছে, আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফরমাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা। মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে বেলা 10টার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সবুজ রঙের প্রিজন ভ্যানে করে তাদের সাব জেলে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির।
এর আগে সকাল 7টার পর ওই 15 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল মামলার শুনানি গ্রহণ করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহবুব ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যাদের সাবজেলে নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান। এছাড়াও রয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম। DGFI এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীকেও একই নির্দেশে সাবজেলে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের রাখার জন্য সেনানিবাসে সাবজেল প্রস্তুত করা হয়েছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের 3টি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি। এরপর তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান। এছাড়াও র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম রয়েছেন এই তালিকায়। বুধবার সকাল 7টার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে। তারা সবাই সাধারণ পোশাকে আছেন। পরে ট্রাইব্যুনালে তোলা হলে জামিন সহ মোট 3টি আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবী। এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও। এরপর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা 3টির মধ্যে 2টি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়, অন্যটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। এর আগে গেল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এ প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য করা হয়েছে। হাজিরের পর ট্রাইব্যুনাল যদি তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন তাহলে। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা বলবেন নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।